আকাশ ইউনিভার্সিটিতে জয়েন করেছে। চৈতির সঙ্গে এখন সম্পর্ক ভালোর দিকে হলেও আকাশ সব ঘটনায় ভালোই বিরক্ত। চৈতি এবার ইদানিং মাখামাখি রকমের প্রেম দেখাচ্ছে ওর জন্য। ঘরে যতক্ষণ থাকে গায়ের সঙ্গে লেপটে থাকে। প্রতি সপ্তাহে ঘুরতে বেরোতে হয়। থাইল্যান্ডে 10 দিন হানিমুন সেরে আসতেও আকাশের চৈতিকে খুব বিরক্ত লাগে। কিছু ব্যাপার আছে যেগুলো খুব ইরিটেটিংও। যে কোনো একটা টপিক পেলে সেটা চুইংগামের মতো টেনে লম্বা করে। সরি বলে যে ঝগড়া 10 মিনিটে শেষ করা যায় সেটা 10 ঘন্টায় নিয়ে যায়। আজকাল চৈতির আবার নতুন নতুন রেসিপি করার শখ হয়েছে। আকাশ এতে অবশ্য খুশি। কাজে ব্যস্ত থাকলে ঝগড়া ঝামেলা কম হবে। এদিকে রাহিলা চৈতিকে এক্সট্রা খাতির করে না। স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। চৈতির তাতে অবশ্য কিছু আসে না। শ্বশুর শাশুড়ি ননদকে নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। ওর মাথা ব্যথা শুধু আকাশকে নিয়ে। শাশুড়ির প্রায় কাজই আজকাল দোষ ধরার চেষ্টায় ব্যস্ত। 2 দিন আগে আকাশ দুপুরে বাসায় ছিল। রাহিলা পাটায় বেটে কয়েক রকম ঝাল ঝাল ভর্তা করলেন আকাশের জন্য স্পেশালভাবে। আকাশ ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে। চৈতি খাবার টেবিলে ভর্তা দেখেই বলল, এগুলো কে খাবে? ভর্তা আমি খাই না। রাহিলা রুক্ষ স্বরে বললেন, তোমার জন্য করিনি, মাংস আছে আলু দিয়ে রান্না করা, তুমি সেটা খেও। মাংসটা আগের রাতের রান্না। চৈতি দেখে মুখ ভার হলো। বলল, এত ঝাল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। আকাশের তো শুনলাম গ্যাসের প্রবলেম হচ্ছে। ওর চিনি জাতীয় খাবারের সমস্যা, পুডিং পায়েস ওগুলো সয় না পেটে। আকাশকে দেখা গেল ভর্তা দেখে চেহারা বেশ উজ্জ্বল হলো। খুব আরাম করে খেলো দুপুরের খাবার। চৈতির বিষয়টা পছন্দ হলো না। রাতে আবার রাহিলা চালের আটার রুটি করলেন, সঙ্গে হাঁসের মাংস। মাংসে তেল ভাসছে দেখে চৈতি আবারও বলল, এত তেল খেলে পার্মানেন্ট ঠিকানা হসপিটাল হবে। মাংসে একটু তেল না হলে খাওয়া যায়। এক এক জায়গার রান্না তো এক এক রকমই হবে। তোমাদের এলাকার সব খাবারে নারিকেল খায়, আমরা তো সেটা খেতে পারি না। রাহিলার ঠেস দেওয়া কথা চৈতির পছন্দ হলো না। ও রাতে কিছু খেলো না। আকাশ জিজ্ঞেস করলো, রাতে খেলে না যে? চৈতি ঝাঁঝের সুরে বলল, তোমার জন্য রান্না করেছি, তুমি পেট ভরে খাও, আমার চিন্তা করতে হবে না। আকাশ কথা বাড়ল না। কথা বাড়ালে ঝগড়ার রূপ নেবে। এইভাবেই চলছিল ওদের দাম্পত্য জীবন। চৈতি রাহিলাকে যেটুকু সহ্য করতে পারে ইশিকাকে মোটেও দেখতে পারে না। দুজনে একসঙ্গে দুটো কথা বলতে গেলে চৈতির কথায় সূক্ষ্ম অপমানবোধ থাকে। নিজেকে বড় করে দেখার ব্যাপারটাও প্রবল। ভাইয়ের বউ নিয়ে ইশিকার শখের শেষ ছিল না। একই রকম জামা কিনবে, সাজবে, বেড়াতে যাবে, সব প্ল্যান এখন দুঃখ সামনে। ইশিকা মাকে দুঃখ করে মনের কথা জানিয়েছিলেন। রাহেলা মেয়ের দুঃখের কথা আকাশকে জানাতে গেলে বলে, আম্মু, ইশিকাকে বলো চৈতির থেকে দূরে থাকতে। ইশিকা খুব ঝামেলা করছে আমার লাইফে। ওর কারণে ঝিলমিলের ব্যাপারটাও চৈতির কানে এসেছে। রাহেলা ছেলের কথাই বিরক্ত হলেন। বললেন, একই কথা, একটা বোন তোমার, এমনভাবে বলছো কেন? বলছি কারণ আমি একটু শান্তি চাই। এখন অবধি যা কিছু ঘটেছে তাতে মানসিকভাবে আমি খুব বিকাশগ্রস্ত। রাহেলা কেঁদে ফেললেন। যে ছেলে আম্মুর সামনে চোখ তুলে কথা বলতে ভয় পেত, সংকোচ করত, সে এখন প্রতিনিয়ত খারাপ আচরণ করছে। এদিকে চৈতি ইনিবিনি আলাদা হওয়ার কথা বলছে। মবস পরে থাকা সত্ত্বেও মিঠা পুকুর লেনের পরিবেশ ওর ভালো লাগছে না। একটা সুন্দর ফ্ল্যাটে সংসার সাজানোর ইচ্ছা প্রকাশ করছে। আকাশ বুঝতে পেরেও চুপচাপ থাকছে। ফ্ল্যাটে যেতে চায় না ও। ফ্ল্যাটে গেলে ওর স্বাধীনতা পুরোপুরি নষ্ট হবে। এখন তাও মিথ্যা বলে। কাজের অজুহাতে এদিকে সেদিকে যেতে পারে, কিন্তু তখন ওর জীবনের রিমোটটা চৈতি নিজ হাতে নিয়ে কন্ট্রোল করতে থাকবে। ঝিলমিলের পরীক্ষা শেষ হলো। আজ ওদের বাসায় এসেছে। তো মা অনেকদিন ধরে মেয়ে জামাইকে একবেলা খাওয়ানোর জন্য অস্থির হচ্ছিলেন। ঝিলমিল তাই আগেই চলে এলো। রিহানও সেমিস্টারে ফাইনাল দিয়ে বাসায় এসেছে, তাই ও রাতে এখানে খাবে। ঝিলমিল জাহানারাকে বলেছিল আসতে, তিনি ওর সঙ্গে আসেননি। রাতে আসবে একবারে। আসমা রান্নার ফাঁকে ফাঁকে মেয়ের সাথে গল্প করছিলেন। তোর শাশুড়ি তো তোকে ভালোবেসে দেখলাম। ঝিলমিল আচার খেতে খেতে জবাব দিল, হ্যাঁ, উনি ভালোই, দেখতেই রাগী লাগে। হৃদয় অনেক ভালো। ঝিলমিল জবাব দিল না। আজমা মেয়ের দিকে তাকালেন। চোখ মুখে লেগে থাকা হাসিটা তাকে নিশ্চিন্ত করে। মেয়ে মুখে কিছু না বললেও বোঝা যায় মায়েরা এই ব্যাপারে সহজে বুঝতে পারেন। ঝিলমিল জিজ্ঞেস করলো, তোমরা আর বাসা পাল্টাবে না? না। কেন? আসমা জবাব দিলেন না। ঝিলমিলের বাবা জানিয়েছেন এখানেই থাকবে। এখনও যে লোক ঝিলমিলের ব্যাপারে ভালো কিছু বলছে এমন না। কেউ কেউ সুযোগ পেলেই বলে ফেলে যে হৃদয়ের সঙ্গে ঝিলমিলের গোপন সম্পর্ক ছিল বলেই আকাশ বিয়ে করেনি।
ওই বাড়ির লোকজন পাড়ায় ঢাকঢোল না পেটালেও অনেককে বলেছেন বলুক সেটা। মেয়ের বিয়ে হয়েছে, ভালো আছে, বাদবাকি আর কোনো কিছুই টেনশনের কারণ নয়। জাহানারা, রিহান আর মোল্লা সাহেব সন্ধ্যাবেলায় এলেন। বাসায় উৎসবমুখর পরিবেশ। টুটুল বুয়েটে চান্স পেয়ে গেছে সেই খবরও পাওয়া গেল আজ। সবার খুশি বাড়তি হলো। জাহানারা ঝিলমিলের প্রশংসায় পঞ্চমুখ। একতলার সাথীরা বাসা ছেড়ে দিয়েছে। বদমাইশ মহিলাকে আগে অনেকবার নোটিশ দিয়েও কাজ হয়নি। ঠিকই থামিয়ে সে মোল্লা সাহেবকে ভুজুং ভাজুং বুঝিয়ে ম্যানেজ করে ফেলতেন। লিটনের ঘটনার পর মেয়ে নিয়ে পাড়াছাড়া হচ্ছেন। আসমা ঝিলমিলকে বললেন, হৃদয় তো ঠিকই বলে, তুই ঝগড়া করে ওনার আরো প্রিয় হয়েছিস। সেদিন ঝগড়া নিয়ে হৃদয়ও ওকে এখনো খেপায়। শাশুড়ির কাছ থেকে একটা শাড়ি পেল উপলক্ষ ছাড়াই। হৃদয় সেটা দেখে বলল, ঝগড়া করে জিতেছে, রেখে দাও, নাতি নাতনিকে দেখাতে পারবে। বিকেলে আকাশ বেরিয়েছে। আনাসের দোকানের কাছে আসতেই ঝিলমিলকে দেখলো। এই কয়েক মাসে প্রথম দেখলো। হৃদয়টা মিঠাপুকুর লেনের অন্যদিকে থাকে বলে সচরাচর দেখা হয় না। শুধু মেন রোডের দিকেই দেখা হওয়া সম্ভব। ঝিলমিল দাঁড়িয়ে ছিল। হৃদয় ক্লাব ঘরের ওইদিকে বাইক নিয়ে এলো। ঝিলমিল বাইকে উঠে বসলো। বাইক চলে গেল মেন রোডের দিকে। ব্যাস এইটুকুই দেখা। আকাশ তাকাতে পারছিল না ভালো করে। আনাস ভাইয়ের দোকানে এই সময় ভিড় নেই। সন্ধ্যার আগে মানুষজন ব্যস্ত থাকে। আকাশ 1 কাপ চা অর্ডার করলো। ওর যাবার কথা একদা হাউজিংয়ের দিকে। অনিন্দিতাও এখন আর মানসিক অশান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ এই অনিন্দিতার ফ্ল্যাটেই দিনের পর দিন ছুটে গেছে মানসিক শান্তি খুঁজতে। বেশ অনেকদিন পর গিয়েছিল একদিন অনিন্দিতার ফ্ল্যাটে। অনিন্দিতা অস্থির করে তুলেছিল, তাই সেদিন সুযোগ পেয়ে যাওয়া। সেখানে সেদিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। সন্ধ্যের আগে অপূর্বর ফেরার কথা না থাকলেও সেদিন ফিরে এলো এবং আকাশকে দেখে সিন ক্রিয়েট করা শুরু করলো। অনিন্দিতা শান্ত গলায় বলেছিল, বাবু, স্যার তো তোমার সাথে দেখা করতে এসেছে। অপূর্ব বিশ্বাস করেনি। আকাশের দিকে ছুঁড়ে মেরেছে পানির গ্লাস। আকাশ সরে যাওয়ায় রক্ষা পেয়েছিল। হঠাৎ বাচ্চা ছেলেটা আকাশের উদ্দেশ্যে বলল, এই শুয়ারের বাচ্চাকে যেতে বলো, না হলে আমি আমার হাত কেটে ফেলবো। আকাশ একই সঙ্গে লজ্জিত ও স্তম্ভিত হলো। কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা গালাগালিগুলো এই বয়সে একের পর এক হজম করতে হচ্ছে। আকাশ সেদিন বেরিয়ে তো আসলোই, 5 দিনে অনিন্দিতার কল টেক্সের জবাব দিল না। বাচ্চা একটা ছেলে যাকে ও বড় হতে দেখেছে, তার মুখে এই ধরনের গালি রীতিমতো ট্রমাটাইজ করে ফেলল। অনিন্দিতা চ্যাপ্টারটা ওর লাইফে যেমন গোপন তেমন অবৈধও বটে। এই অধ্যায়টা লোক জানাজানি হলে জীবনে যা ঘটবে সেটা সুখকর হবার চান্স তো নেই, উল্টো মান সম্মান সব যাবে। এই প্রথম আকাশ ভয় পেল। অপূর্ব ওকে পছন্দ করতো না, একটা সময়ের পর সেটাও বুঝতে পেরেছিল। তবে এই ধরনের ঘটনার মুখোমুখি হবে তা ভাবেনি। প্রায় মাসখানেক পর অনিন্দিতার কান্নাকাটি ওর মন নরম করেছে বলে সিদ্ধান্ত নিয়েছে আজ যাবে। চৈতির সঙ্গে খুটখাট লেগেই থাকে। এদিকে অনিন্দিতার কাছেও শান্তি নেই। ভালো চাকরি, ভালো অপরচুনিটি সব কিছু থাকা সত্ত্বেও মানসিক শান্তি ওর জীবন এক ফোঁটাও নেই। আকাশের চোখে ভাসছে একটু আগের দৃশ্য। নিজের মনকে যা কিছু ভেবে বুঝতি ও ঝিলমিলকে জানে। শান্ত স্বভাবের ঝিলমিলের পক্ষে একসঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক রাখা অসম্ভব। তবু ওরা বিয়ে করে ভালো আছে ভাবতেই কেমন খটকা লাগে। আরও দুঃখ হয় হৃদয়ের জিতে যাওয়া দেখে। ঝিলমিলকে তুচ্ছতাচ্ছিল্য করে ছুঁড়ে ফেললেও হৃদয়ের জিতে যাওয়া এখন খুব দামি মনে হচ্ছে। ঝিলমিলের সঙ্গে ওর গভীর কিছু ছিল না, হৃদয় তো সেটা জানতে পেরেছে। মুখে না বললেও আকাশ কল্পনায় দেখে হৃদয় ওকে হাসতে হাসতে বলছে, এত দামি কিছু তোর হতে পারে না, তোর আসল জায়গা বিস্তার কাছে। আকাশ একটা ব্যাপার ভুল জানতো, বড় হওয়ার সুবিধা হিসেবে ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা থাকে, সেটা ভুল। ঝিলমিলের কথা প্রায় ওর মনে পড়ে। ওদের প্রেমের শুরু, ঝিলমিলের চোখের সেই মুগ্ধতা, সেই সঙ্গে চট করে মনে পড়ে যায় অনিন্দিতার বাসায় ঝিলিমিলের হতবিম্বল মুখ। ঝিলিমিল ও দুর্বলতা জেনেও কখনো মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন না করে এক ধরনের করুণা করেছে। যদিও অনিন্দিতার কথা সত্যি যে ঝিলিমিল কিছু প্রমাণ করতে পারতো না। হৃদয়ের কাছে যদি প্রমাণ থাকতো তবে ও শুধু সেতেই থেমে থাকতো না। তবুও এটা তো সত্যি যে ওরা আসলে আকাশকে করুণা করেছে। আনাস ভাই চায়ের কাপ দেওয়ার সময় বলল, এত কি ভাবেন ভাই? কই কিছু না, 4 বার ডাকলাম, শুনেন নাই। আকাশ চায়ের কাপ হাতে নিল। ঠিক তখনই ওকে চমকে দিয়ে আনাস ভাই বলল, কই যাবেন? বড় মাঠের ওইদিকে? প্রশ্নটা এমনভাবে এসে বিঁধল যে আকাশ হতবিম্বল হয়ে গেল। চায়ের কাপটা ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল বিন না দিয়ে। আকাশ ছাড়া পথে একটা কথাই ভাবছে, আনাস ভাই যদি জানে তাহলে তো আরও সবাই জানে। হৃদয়, তার দলবল সব। ঝিলমিলও তো কাউকে না কাউকে বলেছে। না, এই পাড়ায় আর থাকা যাবে না। চৈতির কথা মেনে নিয়ে দূরে যাবে। এতদিন নিশ্চিন্ত হয়ে বসে থেকে ও ভুল করেছে। এই নিয়ে দ্বিতীয়বার অনিন্দিতার কথাই শুনে ও ভুল করলো। অনিন্দিতার পরনে গোলাপি রঙের নাইটি,
পোশাকটা এতটা পাতলা যে অন্তর্বাসের রংটা স্পষ্ট বোঝা যায়। আকাশ স্থির চোখে তাকিয়ে আছে। বোধহয় আজই একদা হাল ছেড়ে ওর শেষ আশা। ওর জীবনের সমস্ত মানসিক অশান্তির কারণ এই মহিলা। সেদিন রাহুল ওকে ধরিয়ে দিয়ে নিজে নিস্তার পেয়েছিল বোধহয়। এখনই কথাটা মাথায় এলো। অনিন্দিতা আসলে একটা গভীর চোরাবালু, যেখানেও আটকে গেছে, কিন্তু পথ খুঁজে বেরোতে হবে। আকাশের অপলক তাকিয়ে থাকাকে অনিন্দিতা অন্য কিছু ভেবে লাজুক স্বরে প্রশ্ন করলো। কেমন লাগছে আমাকে? আকাশের মন মস্তিষ্কে অসংখ্য কথা কিলবিল করছে। ও নিজের মধ্যেই নেই, অন্য জগতে হারিয়ে গেছে। অনিন্দিতা দ্বিতীয়বার একই প্রশ্ন করলে ও খুব স্বাভাবিকভাবে বলল, পাক্কা বেশরমের মতো। আকাশ নিজেও জানে না ও কি বলছে। অনিন্দিতা হতভম্ব ও স্তব্ধ হয়ে গেল। একটু আগে অনিন্দিতাকে বলা শব্দটা আকাশের মাথায় ঘুরছে, কিন্তু শব্দটা বলা যে তার উচিত হয়নি সেটা বোধগম্য হতেই ও সরি বলল। অনিন্দিতা ঘরে চলে গেল। ফিরে এলো স্বাভাবিক পোশাক পরে। আকাশ দ্বিতীয়বার সরি বলে অনিন্দিতাকে অন্যয়ের সুরে বলল, আই নিড স্পেস অনির্ধিতা। অনিন্দিতার শক্ত মুখ। এই শব্দটা অনেকের মুখেও শুনেছে, আড়ালে অনেকেই বলে, কিন্তু তাতে ওর কিছু যায় আসে না। কিন্তু ওর মুখোমুখি বসা মানুষটার থেকে আশা করেনি। তুমি আমাদের রিলেশন থেকে কুইট করতে চাইছো? আমি শান্তি চাচ্ছি। হৃদয় ঝিলমিল, চৈতি ঘরের ঝামেলা, আর সেই সঙ্গে তোমার স্ট্রেস, এসব থেকে মুক্তি চাইছি। আমি কি করেছি আকাশ? আজ পর্যন্ত তোমার ক্ষতি হোক এমন কিচ্ছু করেছি? না, তুমি আমাকে মেন্টালি অনেক হেল্প করেছো। আমাদের একটা দারুণ সময় কেটেছে। আমি মন খুলে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করেছি। আমার সম্পর্কটাকে অস্বীকার করছি না। তবু আজ তোমার মুখ থেকে আমার জন্য বেশ শব্দটা বেরোলো। আই অ্যাম সরি অনির্ধিতা। ইন্টেনশনালি এই শব্দটা তোমার জন্য ইউজ করতে চাইছি না। আমি অনেক কিছু নিয়ে আপসেট, তাই। অনিন্দিতা শান্ত হলো আকাশের আত্মপক্ষ সমর্থনে। ও আকাশের পাশে এসে বসে হাত ধরল, বলল, আমি তোমার লাইফে কোনো ঝামেলা করিনি। অপূর্ব ব্যাপারটা নিয়ে কিন্তু অনুতপ্ত। ছেলেটা বড় হয়েছে তো, তাই আমার কথা শুনছে না। সেজন্যই আমাদের উচিত লিমিটের মধ্যে থাকা। অবশ্যই আমি আরও সচেতন হব। ওরও লেভেল শেষ হলেই ইন্ডিয়া পাঠিয়ে দেবো দাদার কাছে। আকাশ অধৈর্য গলায় বলল, আমি তোমাকে বোঝাতে পারছি না যে আমার এখন এক্সপ্রেস প্রয়োজন। তোমার কাছে আসার আগে আমার জন্য আনন্দদায়ক মনে হলেও এখন মনে হচ্ছে কোনো টাস্ক কিংবা কোনো প্রজেক্ট না চাইতেও স্ট্রেস নিয়ে সেটাকে করতে হচ্ছে। অনিন্দিতা মেনে নিতে পারে না। ওর চোখ ভরে যায় জলে। বলে, আমি তোমার খারাপ চাই না, কিন্তু আমাকে ছেড়ে দিও না। না না, তোমাকে আমি ছাড়বো সেটা তো বলিনি। আমার এখন সময় দরকার, মানে কিছু মাস হয়তো আমি এখানে আর এলাম না কিংবা যোগাযোগ করলাম না। ঠিক কত মাস? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমাকে জানাবো। অনিন্দিতা ওর হাতের মুঠোয় থাকা আকাশের হাতটা আরো শক্ত করে ধরে নিল। চোখের জলে যতটুকু আকাশে গলানো যায় জানতো, আজ সেটা ভুল প্রমাণ হয়েছে। আকাশের মুখ থেকে স্ল্যাং শোনার পর প্রতিক্রিয়া অন্যরকম হওয়া উচিত ছিল। অনিন্দিতার প্রশ্ন করা উচিত ছিল, আমি যদি বেশ্যা হই তবে নিজেকে কি শব্দে বিশেষায়িত করছো? বেশ্যার পুরুষবাচক শব্দটা কি? কিন্তু অনিন্দিতা যে কোনোভাবেই চায় আকাশ ওর জীবনে থাকুক। স্বামীর সঙ্গে ওর এখন শুধু টাকার সম্পর্ক, সন্তানদের দেখভাল আর টাকা ছাড়া সেই মানুষটার প্রতি আর কিছু অবশিষ্ট নেই। তিনি দেশে আসলে রান্না করে খাওয়ানোর কর্তব্যটুকু ছাড়া আর কিছুই করেন না। শেষ কবে বিছানায় একসঙ্গে দুজন শুয়েছিল সেটাও মনে পড়ে না। অনিন্দিতা তার স্বামীকে ঘৃণা করে, কারণ লোকটা হাড় ভাঙা খাটুনি করে কামলা ধরনের চেহারা বানিয়েছে। সেই লোকটাকে ভিডিও কলে দেখলেও প্রেম প্রেম অনুভূতি আসে না। যে সময় ওর আদর ভালোবাসার দরকার ছিল সেই সময় তিনি সংসার আর ছোট বাচ্চার দায়িত্ব কাঁধে চাপিয়ে ক্যাশ বানাতে চলে যান। অনিন্দিতার সুখ খুঁজে নিয়েছে অন্যভাবে। আকাশের আগে আর একজন ছিল, সুবীর নামে অপূর্বর এক কাকা। অনিন্দিতার মামাতো দেবর। তাকেও ধরে রাখার চেষ্টা করেনি। বিয়ে করে বউ নিয়ে চলে গেছে ভারতে। এখন আকাশও ওকে ছেড়ে চলে যাবে, আরও কিছু করতে পারবে না। আকাশ অনিন্দিতার বাসা থেকে বেরিয়ে এলো। সত্যিটা ও অনিন্দিতাকে বলতে পারেনি, তাই অন্য কিছু বলে ব্যাপারটা ম্যানেজ করে নিল। আকাশ এই ঝুঁকিপূর্ণ লাইফ আর নিতে পারছে না। অনিন্দিতা হয়তো ব্যাপারটা মানত না, তাই শান্তভাবে ব্যাপারটা বুঝিয়েছে। আকাশ দিনের পর দিন একটা অনৈতিক সম্পর্ক চালিয়েও কখনো ন্যায় অন্যায়ের তফাৎ সম্পর্কে ভাবে না। নিজের বিবেক বিসর্জন দিয়েও ওভার কনফিডেন্ট থাকে যে
এই সত্যটা কখনো সামনে আসবে না। অথচ কথায় আছে সত্য কখনো চাপা থাকে না। অনিন্দিতার কথায় অগাধ বিশ্বাসও থাকে। যাদের কাছে মুখোশ খুলে সত্যি রূপ ধরা দেয় তাদেরও তেমন কোনো কিছুতে হাত নেই যে ওকে পরাস্ত করতে পারবে। কিন্তু আকাশ একসময় ভয় পেতে থাকে এবং সম্পর্কটাও তিক্ত হতে শুরু করে। টিপিক্যাল পুরুষ মেন্টালিটির কারণে আকাশের এখন মনে হচ্ছে যে ওর আর অনিন্দিতার গল্পে অনিন্দিতাই একমাত্র ভিলেন। ও জালে ফেঁসে আছে, অথচ নিজের সেক্স হরমোনকে কন্ট্রোল করে অনিন্দিতাকে উপেক্ষা করার মতো সাহসী পদক্ষেপ নিতে পারেনি। রাহুলের সঙ্গে ওর দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই, তবুও ওর একটা ভাবনা তৈরি হলো যে রাহুল নিজে বাঁচতে ওকে বলে দিয়েছে। আসলে আকাশ মনে মনে প্রস্তুত হচ্ছে যদি কখনো ঘটনাটি সামনে আসে তবে ও কিভাবে ভিকটিম রোল প্লে করবে। অথচ এই সম্পর্কে অনিন্দিতার সাথে সাথে স্বতঃস্ফূর্ত ছিল সুমানি। আকাশের জীবনে সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে। সংসার জীবনে যেটা ঝামেলাটা হতে পারে সেটাই নিষিদ্ধ সম্পর্কটা। তাই এই সম্পর্কের একপাক্ষিক ইতি টানে অনিন্দিতাকে সমস্ত সাইড থেকে ব্লক করে দিল। ঝিলমিল তার বিবাহিত জীবনের সবচেয়ে সুন্দর সময়টি অতিবাহিত করছে। হৃদয় মানুষ হিসেবে একটু রাগী জেদি হলেও স্বামী হিসেবে চমৎকার। ঝিলমিলের মনে হয় ওরা স্বামী স্ত্রী না, প্রেমিক প্রেমিকা। যেভাবে আগলে রাখে, যত্ন নেয়, তাতে স্বামী কম প্রেমিকই বেশি মনে হয়। যদি ক্ষমতা থাকে তবে অতীতের প্রাক্তনের জন্য যে সময়টা নষ্ট করছে সেটাও হৃদয়কে দিয়ে দিত। সুদর্শন স্মার্ট পড়ুয়া ছেলেটার জন্য যে অনুভূতি প্রকাশ করেছিল সেটা না করে আড্ডাবাজ বাইক নিয়ে ঘোরা ছেলেটার জন্যই রাখত। হৃদয় ও জেদকে প্রশ্রয় দেবার পাশাপাশি একটা কাজ করে নিয়েছে ইতিমধ্যে। ঝিলমিলের ভাঙা মনের অনেকখানি জায়গা জুড়ে দখল করে নিয়েছে। হৃদয়কে অনেকক্ষণ না দেখলে দেখতে ইচ্ছা করে। কল রিসিভ না করলে বিপদের কথা ভেবে ভয় পায়। আবার চোখে চোখ রাখলে স্পর্শ করলে উত্তেজনা উন্মাদনা তৈরি হওয়ায় সবকিছু প্রেমের অনুভব ঝিলমিল জানে। হৃদয় হয়তো বুঝতে পারে, তাই ও ওকে আয়োজন করে ভালোবাসি বলার প্রয়োজনও বোধ হয় না। একই অনুভূতির সঙ্গে হৃদয়ও তো সমানভাবে পরিচিত। 2 মাস পর আকাশ নতুন ফ্ল্যাট দেখেছে। ফার্নিচার কেনা, ফ্ল্যাট রেডি হতে 3 মাসের একটা সময় নিয়েছিল। চৈতি ভীষণ খুশি, কারণ তার স্বামী তার কথা শুনেছে। অন্যদিকে বাবা মা দুঃখ পেলেও সেটা প্রকাশ করে বিশেষ অনুভূতি অর্জন করল না। আকাশ সরাসরি তাদের দিকে আঙুল তুলে বলেছে যে তাদের ডিসিশনে ওর জীবনে অনেক ভুল হয়েছে, আর এখন নিজের জীবনের সিদ্ধান্ত নেবার মতো ম্যাচুরিটি ওর আছে। তাই ওকে কোনো ধরনের পরামর্শ দেওয়ার দরকার নেই। সব কিছু ঠিকঠাক করে সপ্তাহখানেকের মধ্যে নতুন বাসায় উঠবে। সুযোগ পেলেই চৈতি চলে যায় শপিং করতে। ঘর সাজানোর শখের জিনিস কিনে ফেলে। আজ আকাশকে নিয়ে বেরিয়েছে আঙড়ে যাবে বলে। সন্ধ্যার পরে গাড়ি নিয়ে বেরিয়েছে। চৈতির চাচা গাড়ি ফিরিয়ে দিয়েছে। আকাশ নির্লজ্জের মতো সেই গাড়ি ব্যবহার করলেও বাড়ির অন্য কেউ করেনি এখনো। মিঠাপুকুর লেন থেকে গাড়ি বেরোনোর সময় চৈতি আকাশকে বলল, এই জান একটু গাড়ি থামো। আকাশ গাড়ি থামিয়ে জানতে চাইল, কিছু কিনবে? গাড়িটা থেমেছে একটা স্টেশনারি দোকানের সামনে। চৈতি বাইরে বেরোলেও মুখ চলতে থাকে। চিপস, চকলেট, আইসক্রিম কিনে খেতে থাকে। চৈতি গাড়ি কাছ নামিয়ে একজনকে ডাকলো। এই আপু কেমন আছেন? আপুটার কেউ নয়, ঝিলিমিলি। টুটুলের ক্লাসমেট পিঙ্কির সাথে হঠাৎ দেখা হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। ঝিলমিল স্বর্ণার বাসায় যাবে বলে বেরিয়েছে। আজ স্বর্ণাকে দেখতে পাত্রপক্ষ আসবে। ঝিলমিল প্রথমে খেয়াল করলো না। চৈতি এবার নাম ধরে ডাকলো। এই ঝিলমিল আপু। আকাশ হকচকিয়ে গেল। ঝিলমিলকেও স্পষ্ট দেখেনি, তাই প্রথমে বুঝতে পারেনি। ও চাপা গলায় বলল, ওকে ডাকছো কেন? কেন, কি সমস্যা? জলে নাকি? আকাশ দাঁতে দাঁত চেপে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ চৈতি, সিনক্রেট করো না। চৈতি স্মিথ এসে গাড়ি থেকে নেমে গেল। ঝিলমিল শুনতে পেয়েও রেসপন্স করেনি। চৈতি গিয়ে বলল, শুনতে পাচ্ছেন না আমি ডাকছি না? ঝিলমিল তাকালো। আজও একটা মিষ্টি হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখেছে, কিন্তু ওকে এক্ষুনি যে প্রশ্নটা করলো সেটা বলার ধরন কর্কশ স্বরে ছিল। না, ওর সঙ্গে কথা বলছিলাম। কেমন আছেন? এই যে দেখা হলো তারপর তো আর আপনাদের দেখাই না। ঝিলমিল বিরক্ত হলো। এ মেয়ে স্বামীকে গাড়িতে বসিয়ে ওর সঙ্গে খেজুরে আলাপ জুড়েছে। নিশ্চয়ই অন্য উদ্দেশ্য আছে। অপমান করতে চাইছে আবার। এদের তো একটাই কাজ। ঝিলমিলের রাগ হলো, এভাবে রাস্তায় অপমান করবে? আমি ভালো। কোথাও যাচ্ছেন? হ্যাঁ। কোথাও যাবেন? চলেন আমি নামিয়ে দিই। ঝিলমিল হঠাৎ আগুন চোখে তাকিয়ে বলল, আমি হৃদয়ের জন্য অপেক্ষা করছি। আরে ভাইয়া তো আছে সব সময় আপনার সেবায়। আজ আমাদের সাথে চলো। আপনার ভাইয়া ড্রাইভার হিসেবে ভালো। ঝিলমিল কঠিন গলায় বলল। আমি যাব না, আপনি যান এখন। চৈতি এবার ঝিলমিলের হাত ধরে বলল। আরে চলেন না। এই পর্যায়ে ঝিলমিল ধৈর্যহারা হয়ে চৈতিকে ধাক্কা দিয়ে বলল, আমি বললাম না যে আমি যাব না, তারপরে হাত ধরে টানছেন কেন? চৈতি ধাক্কাটা সামলে উঠতে পারলো না, পড়ে গেল। আকাশ এতক্ষণ গাড়িতে বসে সবকিছু দেখছিল। চৈতিকে পড়ে যেতে দেখে বেরিয়ে এলো।
ঝিলমিল প্রচণ্ড চিৎকার করে বলে। অসভ্যই তোর দল কি চাস তোরা? চৈতি একাই উঠে দাঁড়ালো। স্টেশনারি দোকানে ছোট কিছু ছেলে ছিল, ওরা দৌড়ে এলো। ততক্ষণ ওরাও দেখছিল ব্যাপারটা। একজন এসে জিজ্ঞেস করলো, ঝিলমিল আপা কি হয়েছে? ঝিলমিল তখন রেগে কাঁপছে, বলল, আমার হাত ধরে টানার চেষ্টা করছে, কেন করছে জানি না। আকাশ চৈতিকে ধরে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে বেরোতে গেল। পাড়ার ছেলেপেলেগুলো গাড়ি আটকে দিল। অল্প বয়সী ছেলেগুলো একটা উপলক্ষ পেয়েছে, তাই তারা ঝাঁপিয়েও পড়েছে। রাত 8টা বাজে। হৃদয়ের বসার ঘরে বসে আছে সবাই, দুজনের বাড়ির লোক ছাড়া আর কয়েকজন মুরব্বী। হৃদয় থম মেরে বসে আছে। ঝিলমিল নিজের ঘরে। সন্ধ্যাকে টেক্সট পাঠিয়ে জানিয়েছে যে ও যেতে পারছে না। ওর জীবনে এই একটা মাত্র সমস্যা আছে যেটা কিছুতেই পিছু ছাড়তে পারছে না। জাহানারা আক্ষেপ করে কার কাছে যেন বলছেন। হৃদয় স্থির হয়ে বসে আছে। আজ যেটা ঘটেছে সেটা মাত্রাতিরিক্ত ছিল। আর তো চুপ করে বসে থাকা যায় না। হৃদয়ের আজ মারামারি করার মেজাজ ছিল, কিন্তু সবাই মিলে সামলাচ্ছে। পাড়ায় দুজনের ঝামেলা আছে, দ্বন্দ্ব আছে, সেটা সবাই জানে। দুজন দুজনকে এড়িয়ে চলবে এটাও স্বাভাবিক। তবুও কেন 2 দিন পর পর নাটক হচ্ছে? হৃদয় এতক্ষণ ঝিলমিলের কাছে আসেনি। আজ ওর রাগ দেখে ঝিলমিলেরও ভয় লাগছে। ওই পরিস্থিতি থেকে যতটুকু প্রতিক্রিয়া ওর দেখানো উচিত সেইটুকুই দেখিয়েছিল। হৃদয় আবার ওর উপর রেগে নেই তো? ঘরে এসে শার্টটা খুলে বিছানার উপর ছুঁড়ে মারলো। ঝিলমিল শুকনো ঢোক গিলল। ও বুঝতে পারছে না রাগটা আসলে ওর জন্য নাকি শয়তানগুলোর জন্য। ঝিলমিল পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, পানি খাও। হৃদয় রাগী গলায় বলল। আমি পানি চেয়েছি? ঝিলমিল গ্লাসটা সরিয়ে রাখলো। হৃদয় দাঁতে দাঁত চেপে বলল, এত বড় সাহস ওদের, একেবারে খুন করে ফেলতে ইচ্ছে করছে। ঝিলমিল স্মিথ হাসলো। রাতের অনেকটা সময় হৃদয় এই রাগ দেখালো। একের পর এক সিগারেট ধরিয়ে ফেলে দিয়ে রাগের বহিঃপ্রকাশ করছে। মাঝে মধ্যে আকাশকে খুব খারাপ গালি দিয়েও রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ঝিলমিল হৃদয়ের এই রূপ উপভোগ করছে। ঘুমাতে যেতে বলে আবারও ওর দিকে কঠিন চোখে তাকালো। এবারও ঝিলমিল খানিকক্ষণ চুপ করে থেকে হৃদয়ের পাশে বসলো। কিছু সময় পলক্ষীন চোখে হৃদয়কে দেখলো। হৃদয় নরম গলায় জিজ্ঞেস করলো, কে? ঝিলমিল জবাবে কিছু বলল না। হৃদয়ের মুখটা নিজের দিকে টেনে ওর ঠোঁটে গাঢ় এক চুমু খেলো। রাত 2টা বাজে। এখনো পর্যন্ত তালুকদার ম্যানশনের কেউ ঘুমায়নি। ইসিকা 11টার দিকে এসে পৌঁছেছে। আকাশের ইচ্ছা করছে মেরে মেরে চৈতির কয়েকটা দাঁত ফেলে দিতে। রাহিলা আজকের ঘটনায় মর্মাহত হওয়ার বদলে খুশি হলেন। তিনি এখন কোনোভাবেই চৈতিকে পছন্দ করতে পারছেন না। 2 4 দিন হয়ে এসেছে, আর এসি আকাশকে তার থেকে আলাদা করার চেষ্টা করছেন। রাহিলা খুব কষ্ট পেয়েছেন। নীরবে কত চোখের জল ফেলেছেন। মোনাজাতে আল্লাহকে ডেকে বলেছেন কোনো একটা উপায় যেন ছেলের মত বদল হয়। আজ সন্ধ্যার ঘটনাটি হতে পারে ওদের আলাদা হওয়ার উপলক্ষে। রাহিলা চৈতির পক্ষ নিয়ে কিছু তো বলেই না, আবার ঝিলিমিলের বিপক্ষেও কিছু বলেন না। চৈতি আজ শান্ত আছে। আজকের ঘটনায় দোষটা অনেকটা ওর আপ্রোচটা সুইট হলেও মনে অন্য কিছু চলছিল। ও চেয়েছিল প্রাক্তন প্রেমিক সকল মুখোমুখি হলে দুজনের প্রতিক্রিয়া কি হয়। আকাশের ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুঁজে একটা কিচ্ছুও পায়নি। ও জানতে চায় এই দুজন ঠিক কতটুকু পানিতে নেমেছিল। আরও একটা ব্যাপার চৈতির মধ্যে আছে, নিজেকে সে বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দরী ভাবে। বড়লোক বাপ চাচার একমাত্র আদুরে মেয়ে, পুরোপুরি আত্মকেন্দ্রিক হলেও ঝিলমিলকে দেখে ঈর্ষা অনুভব করছে। স্ট্যাটাসের দিক থেকে ঝিলমিল ওর সঙ্গে পাল্লা দিতে না পারলেও একাডেমিক পড়াশোনা রূপ দিয়ে ঠিকই পাল্লা দেওয়ার মতো। তার উপর স্বামীর প্রাক্তন, এখনও কতটুকু তার হৃদয় জায়গা করে আছে কে জানে। চৈতি মাজেদা খালার সঙ্গে যখন কথা বলেছিল তখন একটা ব্যাপার খেয়াল করেছে। মাজেদা খালা কথা বলার মধ্যে বারবার খুব ভালো মেয়ে বলেছে। এমন শান্ত ভদ্র সুন্দর মেয়ে মিঠাপুকুর লেনে আর একটাও নেই। মেইলে জেলাসি আপনা আপনি এসে গিয়েছিল চৈতির অবচেতন মনে। তারপর ঝিলমিলকে সামনাসামনি দেখলো। ভালো করে কথা বললেও ঝিলমিলের প্রতি মুগ্ধ হতে পারল না। মুগ্ধ হবার প্রশ্নও আসে না, কারণ স্বামীর প্রাক্তন। আজকে ঝিলমিলকে রাস্তায় দেখে ওর মাথায় মজা দেখার ভূত জাগলো। দুজনকে নাস্তানাবুদ করার সুযোগ হেলাই নষ্ট করতে চাইল না, কিন্তু ওর হিসাবে ভুল হয়ে গিয়েছিল। সেদিন হৃদয়ের বাসায় শান্ত নম্র বিনয়ী ঝিলমিলকে দেখে কোনোভাবেই বুঝতে পারেনি ওর মধ্যে তেজ থাকতে পারে। বিনয় যারা নত থাকে তাদেরকে হেনস্থ করা সহজ হয়, কারণ এরা নিজে অসম্মানিত হলেও অন্যদের অসম্মান করতে পারে না। এদের নীতিবোধ হয় প্রখর, কিন্তু চৈতির সমস্ত প্রেডিকশন ভুল প্রমাণ হয়েছে। খুব সামান্য ঘটনায় এমন ধাক্কা খাবে সেটা তো ভাবা দূরে থাক, কোনোদিন কল্পনায়ও আসেনি। ধাক্কা দেওয়াটা ঝিলমিল বাড়াবাড়ি করলেও সবাই ওর দোষটাই দেখবে। ও কেন জোর করে হাত ধরেছিল? এই তোর বাড়ির লোককে এবার জানাসনি?
তোর 14 গোষ্ঠী কাল আসবে না মরতে। চৈতি আকাশের দিকে তাকালো। আকাশ তোকে অনেকক্ষণ ধরে তুই বলে সম্বোধন করছেন। চৈতি রক্তচক্ষু নিয়ে একবার তাকালো। আকাশ তাতেও খেপে গেল। পারলে ওকে যেন গলা টিপে মারি। প্রথম দিকে অত প্রতিক্রিয়া না দেখালেও যখন পাড়ার লোকজন কাল সকালে ক্লাবে থাকতে বলেছে, সভাপতি নাকি কথা বলবে, তখন থেকে আকাশের সমস্ত রাগ বেরোতে শুরু করেছে। আকাশ ঠান্ডা গলায় বলল, কাল তুই বাপের বাড়ি যাবি, তোকে আমি তালাক দেব, সব টাকা গুনে গুনে দেব তোর বাপ মায়ের মুখের ওপর। চৈতি বাঘের ন্যায় গর্জন শুরু করে বলে। চুপ। রাহেলা বিরক্ত গলায় বলল। সি বস্তিবাসীর মতো ঝগড়াটি সিসি। তালুকদার সাহেব অবশ্য পরিবেশ শান্ত রাখার চেষ্টা করলেন। তিনি আকাশকে ধমক দিয়ে বললেন, যাও ঘরে, কাল সকালে মিটিংয়ে কি জবাব দিবা সেটা নিয়ে ভাবো। নিজেতে ঝামেলার জন্য বাইরে মানুষ না বুঝতে পারে। রাহেলা গম্ভীর গলায় বললেন, জবাব আর কি দিবে? ও তো শুধু বেয়াদবি শিখেছে, সেখানেও তাই করবে। চৈতি কেঁদে ফেলল। এমন একটা ঘটনা যে বাসায় কল করে বলতেও পারবে না। তাছাড়া ও ভয় পাচ্ছে আকাশ যদি রাগের মাথায় সত্যি তালাক দিয়ে দেয়। তালুকদার সাহেব চৈতির উদ্দেশ্যে শান্ত স্বরে বললেন, তুমি কালকে বুঝে শুনে কথা বলবা। সব জায়গায় বেয়াদবি মানায় না। তোমার পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন উঠবে। তোমার আব্বা আম্মা কি বেয়াদবি শিখিয়েছে তোমাকে? চৈতি নিঃশব্দে কাঁদছে। দৃশ্যটা ইশিকার কাছে খুব ভালো লাগছে। অনেক নাকানি চুবানি খাইয়েছে ওদের। কাল ক্লাবে যদি ওকে নাকানি চুবানি খাওয়ানো হয় তাহলে তো ভালোই হবে। রাহেলা ব্যঙ্গাত্মক স্বরে বলে, তোমার শ্বশুর কি বলছে বুঝতে পারছো? আর যদি তোমার মনে হয় আবারও তেরা কাজকর্ম করবা, তাইলে সকালে গাড়িতে সাতক্ষীরা চলে যাও। এত নাচ আমাদের সইছে না। আকাশ থম মেরে বসে আছে। বাবা মায়ের কথাগুলো ঠিকঠাক কানে ঢুকছেও না। চোখের সামনে ভেসে উঠছে সন্ধ্যার দৃশ্যটা। আর চৈতি ভাবছে কিভাবে এই সমস্যাটার উত্তরে যাওয়া যায়। একবার এটা সামলাতে পারলে সবগুলোকে দেখে নেবে। কুনুইয়ের ছিঁড়ে যাওয়া অংশটার ব্যথাও ও মনে রাখবে। জাহানারা ঝিলমিলকে বললেন, ভয় পাবা না, আমরা তো আছি সবাই। যা জিজ্ঞেস করবে তার সত্যি জবাব দিবা। ঝিলমিল স্মিথ হাসলো। হৃদয় গম্ভীর গলায় বলল, এটা না বলে ওকে বলো যে স্পষ্ট করে যেন সেখানে কথা বলে, মিউই যেন না করে। জাহানারা ছেলেকে খেয়াল করেছেন কাল থেকে অহেতুক রাগ দেখাচ্ছে বইয়ের ওপর। আস্তে ধীরে খাচ্ছে বলে ধমকের সুরে বলল, রুটিগুলো আরো আস্তে করে টুকরো করো, ওরা ভীষণ ব্যথা পাচ্ছে। ঝিলমিল জবাবে কিছু বলেনি। বেটা মানুষের এমন রাগ জাহানারা দেখতে পারেন না। ছেলে বলে কিছু বলছেন না। তবে মোল্লা সাহেব তার সঙ্গে যদি এমন করতেন, তিনি 2-3 ঘন্টা গজগজ করতেন। এই মেয়েটা এখনও নতুন, তাই শান্ত আছে। ঝিলমিল ঘরে ঢুকেই বলল, তুমি আমার উপর রেগে আছো কেন? হৃদয় শার্টের বোতাম লাগাতে লাগাতে জবাব দিল, আমি তোমাদের উপর রেগে নেই, জানোয়ারের বাচ্চার উপর রেগে আছে। ওকে কয়েকটা লাথি মারতে পারছি না বলে নিজের উপর রেগে আছে। তাহলে আমার উপর রাগ দেখাচ্ছ কেন? হৃদয় ঝিলমিলের দিকে গভীর চোখে তাকালো, শান্ত গলায় বলল। তাহলে কার উপর দেখাবো? ঝিলমিল রচ্চকে খানিক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নিল। হৃদয় নিচে তৈরি হয়ে আগে বেরিয়ে গেল। ঝিলমিল যাবে মায়েদের সঙ্গে। সকাল 10:30 বাজে। মিঠাপুকুর লেনের ক্লাব ঘরে প্রায় 40টা চেয়ার পেতে রাখা। সেই চেয়ারগুলো ভর্তি হয়েও আরও 20-22 জন মানুষ দাঁড়িয়ে আছে। আজ ছুটির দিনও নয়, তবু এত মানুষজন জমেছে। মানুষের এমনই স্বভাব, অন্যের জীবনে অন্যের ঘরের সংসারের নিয়ে আগ্রহে শেষ নেই। ঝিলমিলেরা পৌঁছানোর আগেই আকাশরা এসেছিল। জাহানারা রাহেলার দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ। রাহেলা বিমর্ষ মুখ করে অন্যদিকে তাকিয়েছিলেন। ভুল করেও জাহানারার দিকে তাকালেন না। হৃদয়ের সাথে ঝিলমিল চোখাচোখি হতেই হৃদয় আশ্বস্ত করলো ইশারায়। ঝিলমিল স্মিথ হাসলো। সকলের চোখ ঘুরিয়ে ফিরিয়ে ওরা চৈতির দিকে। তবে ঝিলমিলকে তেমন বিচলিত লাগছে না। রাতে ভালো করে ঘুম হয়নি বলে চেহারায় আলগা ক্লান্তি ভাব ছাড়া তেমন কোনো কিছুই সমস্যা নেই। ওদিকে চৈতিকে আজ সবাই প্রথম সাজ ছাড়া দেখলো। মাথায় ওড়না দিয়ে ঢেকে রাখা চেহারায় ভদ্র একটা ছাপ এলেও খুব রুগ্ন লাগছে দেখতে। চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফর্সা চেহারা প্রাণহীন লাগছে। সভাপতি এলেন 10:40-এর দিকে। প্রাথমিক কথাটুকু বক্তৃতার মতো শেষ করে তিনি কাজের কথায় এলেন। প্রথমে ঝিলমিলকে প্রশ্ন করলেন, কাল কি ঘটনা ঘটেছে সেটা সংক্ষেপে বলো, বেশি দেরি করবে না। মিঠাপুকুর লেনের সভাপতি হলেন সেলিম খান। তার কথাবার্তায় মিষ্টতা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তিনি যেটা ভালো কথা বলেন সেটাও কেমন যেন ধমকের মতো শুনতে লাগে। উপস্থিত জনতাদের মধ্যে মহিলার সংখ্যা বেশি। মাঝে মধ্যে তারা গুজগুজ করে আলাপ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেলিম খান এসে হাঁক ডাক দিতেই সব থেমে গেল। ঝিলমিল কথা বলতে গিয়ে টের পেল গলা শুকিয়ে গেছে। একটু সময় নিয়ে শুরু করলো। আমি কাল হাকিম স্টোরের অপোজিটে দাঁড়িয়ে
পিঙ্কির সাথে কথা বলছিলাম, তখন উনি গাড়ি থেকে নেমে আমার কাছে এসে কথা বলতে শুরু করলেন। কি কথা বলছে? কেমন আছি, কোথায় যাব, এইসব। এরপর হাত ধরে টানতে শুরু করলেন গাড়িতে যাওয়ার জন্য। আমি বেশ কয়েকবার না বলার পরেও জোর করলো আমায়। শেষমেশ আমি ধাক্কা দিলাম। বুঝতে পারছি, হাত ধরে জোর করার বিষয়টা পছন্দ করনি, তাই রাগ করে ধাক্কা মারছো। ইচ্ছা করে মারনি। চৈতিকে ইঙ্গিত করে। চৈতি মাথা নিচু করে আছে। ওর এক পাশে ইশিকা, অন্য পাশে রাহেলা। জীবনে এরকম পরিস্থিতি প্রথমবার। এর আগে এই ধরনের বিচার সালিসি ওদের বাসায় দেখেছে। ওর বাপের কাছে এমন লোক আসতো যাদের সংসারে ঝামেলা, বউ শাশুড়িতে মারামারি। আজকে নিজেও এমন পরিস্থিতিতে পড়ে খুবই লজ্জিত বোধ করছেন। চৈতি যখন কাউকে অপমান করে তখন ওর মাথায় একটা ব্যাপার কাজ করে যে ওর সঙ্গে কথায় কেউ পেরে উঠবে না। কথা শোনাতে শোনাতে এমন পর্যায়ে যাবে যে অপরপক্ষ আর অপমান হতে না চেয়ে পিছিয়ে যাবে। একমাত্র ঝিলমিলি ওকে সারপ্রাইজিং মুভমেন্টের উপহার দিয়েছে। সভাপতি সাহেব চৈতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মামা, তুমি কি কারণে তার হাত ধরে টানাটানি করছো? সে যখন বলেছে যাবে না, তখন কি দরকার তাকে জোর করার? চৈতি মাথা নিচু করে থাকলেও জবাব দিল স্পষ্ট গলায়। এই সবাই হৃদয় যেমন কোনো কথা ঝিলমিলের পক্ষ নিয়ে বলছে না, তেমনি আকাশও কিছু বলছে না চৈতির হয়ে। আকাশ বলবেও না। বাবা মা শিখিয়ে করে দিয়েছে যেন স্ত্রীর পক্ষ নিয়ে কথা বলে। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি যা কিছু হোক, পাড়ার লোকের কাছে সেটা যেন প্রকাশ করা না হয়। কিন্তু আকাশ নিজের মনে ঠিক করে নিয়েছে সে কিছু বলবে না এখানে। চৈতি বলল, হাত ধরে টানাটানি করবো কেন? আমি কি স্কুলে পড়ুয়া বাচ্চা? ওনার বাসায় আমি গিয়েছিলাম, সেখানে ভালো করে কথা বলেছি। রাস্তায় দেখা হয়েছে তাই তাকে লিফট অফার করেছি। যা কিছু বলেছি অসভ্যতা উনি করেছেন। ধাক্কা না মেরেও রিজেক্ট করা যেত, কিন্তু ওনার সম্ভবত আক্রমণ করার ইচ্ছে ছিল। উপস্থিত মহিলা পুরুষেরা তাজ্জব বনে গেল। কি সাহস মেয়ের! গলায় না আছে একটু অনুতাপ আর না বিন্দুমাত্র অপরাধবোধ। স্বামীর প্রাক্তনের সঙ্গে মাখামাখি করতে গেছে আগ বাড়িয়ে, আবার সেটা বড় গলায় বলতেছেও। সভাপতি সাহেব নিজেও অবাক হলেন। তিনি চৈতিকে আপদমস্তক দেখলেন। উনি আশা করেননি এমন গুছিয়ে জবাব পাওয়া যাবে। জাহানারা মাঝখানে কথা বলে উঠলেন, ভাই সাহেব, ওরে জিগান যে ঝিলমিল তো না বলছিল কয়েকবার, তারপরও ও জোর করছে কেন? হৃদয় মায়ের উদ্দেশ্যে বলল, আম্মা, তুমি থামো, পরে বলবো যা বলার। ঝিলমিলকে বিচলিত দেখানোর পরিবর্তে আরও কঠিন দেখাচ্ছে। রাহেলা আর ইশিকা উভয় সংকটে। তারা এদিকে চৈতিকে হেনস্থা হতে দেখতে চায়, অন্যদিকে ঝিলমিলের কাছে হাঁটতেও চান না। সভাপতি সাহেব ঝিলমিলের উদ্দেশ্যে বললেন, ও যা বলেছে তা কি সত্যি? ঝিলমিল এবার স্বাভাবিক ও স্পষ্ট গলায় বলল, হ্যাঁ সত্যি, কিন্তু আমার একটা কথা আছে। আমি এই পাড়ায় অনেক বছর ধরে আছি। আমার বাবা মাকেও আপনারা চেনেন। অনেকেই জানেন যে আকাশ তালুকদারের সঙ্গে আমার একটা সম্পর্কের গুঞ্জন আছে। হ্যাঁ, অনেকেই জানে। অন্তত আকাশ তালুকদারের বিয়ের কার্ড পাড়ায় আসার পর কতজন মানুষ আমার বাবা মাকে প্রশ্ন করেছেন, তাতে সংখ্যাটা অনেকেই হবে। 2, 4, 5 জনের নাম তো আমি এক্ষুনি বলতে পারবো। আমার কথা হলো, এত কিছুর পর আকাশ তালুকদার কেন তার মা বউকে আমার শ্বশুরবাড়ি পাঠিয়েছে? আমি তো কোথাও একটা শব্দ তার এগেনস্টে বলিনি, কোথাও তার নাম ভাঙিয়ে কান্নাকাটি করে নিজের দুঃখও দেখায়নি, তার বিয়েতে খুশি হয়ে নাচানাচিও করিনি কোথাও। ওনার ফ্যামিলি তাহলে আমাকে দেখতে গেল কেন? যেখানে ঠিক 1 মাস আগে তার বোন ইশিকা আমার বাড়িতে গিয়েছিল, আমাকে মা বলে গালি দিয়ে এসেছিল। এই প্রশ্নটার উত্তর আপনি আমাকে পাইয়ে দিবেন। আকাশ অবাক চোখে তাকালো। এই আসরে ওর নাম আসবে স্বাভাবিক, কিন্তু এমনভাবে আসবে সেটা বুঝতে পারেনি। রাহেলা একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বললেন, আমাদের অন্যদের ব্যাপারে আগ্রহ নাই। জাহানারা ভাবি আগে গেছেন আমাদের বাসায়। জাহানারা সুযোগ পেয়েই বললেন, আমি বউ দেখতে গেছি, আপনি আসবেন। বউ নিয়ে আইসার নাটক কেন করছেন? প্যাঁচ আপনার ভিতরে। আমার ঝামেলা করার ইচ্ছা থাকলে আমিও তো বউ নিয়ে যাইতাম। রাহেলা সেই কথা পাত্তা না দিয়ে বললেন, আর ইশিকা কিছু বলে নাই এসব মিথ্যা কথা? সভাপতি সাহেব ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। প্রমাণ আছে তোমার কাছে? ঝিলমিল দৃঢ় গলায় বলল, হ্যাঁ আছে। ঝিলমিলের বাবা হাত তুলে জানালেন তিনিও কিছু বলতে চান। তাকে বলার সুযোগ দিতেই সে জানালেন যে কিভাবে প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে। বিয়ের মিথ্যা আশ্বাস, আংটি পরানো, আবার আংটি ফেরত নেওয়া, সব কিছু বললেন। উপস্থিত অনেকেই রোমাঞ্চিত বোধ করলো। তারাও এই ধরনের ঘটনা কথাবার্তা আশা করেছিলেন। সবার কথা শোনার পর সভাপতি সাহেব আকাশকে প্রশ্ন করলেন, এত ঘটনার পর তোমার বউ এত কাহিনী কেন করছে? এটার ব্যাখ্যা দাও। আকাশ মাথা নত করে ফেলল। এটার জবাবে ও কি বলবে?
বউকে কন্ট্রোল করতে পারছে না এটা বললেও হাসির পাত্র হবে। চৈতিও মাথা নিচু করে ফেলল। হৃদয়ের বাবা বললেন, তালুকদার সাহেব বলুন কিছু। এইভাবে আমার ঘরের বউয়ের অপমান সহ্য করতে হবে কেন? জাহানারার সঙ্গে যোগ করলেন, হ্যাঁ বলুক সে, উনি হাজি মানুষ, কিন্তু ওনার ঘরের মেয়ে বউরা এত বাজে কেন? রাহেলার মুখটা ভোঁতা হয়ে গেল। ঝিলমিল বলল, চাচা, আমাকে প্রশ্নগুলোর উত্তর পাইয়ে দেওয়া আপনার দায়িত্ব। আমি খারাপ, আরো অনেক কিছু, কিন্তু আমি তো ওনাদের সাথে সাথে পাচে থাকি না। ওনারা কেন থাকেন? কি চাই আমার কাছে? আমার পরিবারকে পাড়া ছাড়া করতে চায় তারা। একজন মুরব্বী গোছের লোক বললেন, তালুকদার সাহেব এসব কি? আপনার টাকার গরমে এখন পাড়ায় মানুষ থাকতে পারবে না। তালুকদার সাহেব গলা খাকারি দিয়ে কথা শুরু করলেন। তার কথাবার্তার সারমর্ম হচ্ছে ঝিলমিলের পরিবার অত্যন্ত ধুরন্ধর। তারা ওই পরিবারের উদ্দেশ্য বুঝতে পেরে বিয়ে ভেঙে দিয়েছেন। এরপর হৃদয়কে বিয়ে করে ঝিলমিল হৃদয়কে উস্কানি দিচ্ছে। এখন তার পরিবারকে অপমান করা হচ্ছে। হৃদয় বলল, চাচা, আমি আবার কখন কি করলাম? তালুকদার সহ ধমকের সুরে বললেন, তুমি চুপ থাকো। তুমি সব জায়গায় গুন্ডাগিরি দেখাতে আসবে না। মুরব্বীদের সঙ্গে ভালো করে কথা বলতে শিখো। আচ্ছা, শিখব। কিন্তু কালকের ঘটনার কোনো ব্যাখ্যা তো দেননি আপনারা। ঘুরে ফিরে পুরোনো কথায় যাচ্ছেন। ব্যাগ খাবার কি? তোমার বউ ধাক্কা দিছে, সে মাপ চাইবে। তার হাত ধরে টানাটানি করতে আপনার ছেলে তার বউকে কেন পাঠাইছে সেটার ব্যাখ্যা দিন। আমার বউ তো বলল যে সে আপনাদের সাথে পাচে থাকে না। ইসিকা মাঝখান থেকে বাপের পক্ষ নিয়ে বলল, আগে প্রমাণ দাও যে আমরা তোমার বউকে খারাপ কথা শুনিয়েছি। আর তুমি যে বাসায় গিয়ে ভাইয়াকে থ্রেট দিয়ে আসছো, সেটা তোমার বউ ভুলে গেছে? সভাপতি সাহেব ধমকে শান্ত করলেন সবাইকে। ঝিলমিল প্রমাণ বের করে দিল। সেদিন ইসিকার বলা কথা সব ফোনে রেকর্ড করা আছে। সভাপতি সাহেব শুনলেন, সঙ্গে শুনল উপস্থিত সকলে। এবার বলে রেকর্ড করার ব্যাপারটা। ঝিলমিল সেদিন বুদ্ধি করে সব কথা রেকর্ড করার কথা ভাবেনি। ইশিকা যখন ঘরে এসেছিল তখন টুটুল বসার ঘরে পড়ছিল। পারিবারিক ঝামেলায় ওর পড়াশোনা অনেক সমস্যা হচ্ছিল, তাই শব্দ করে পড়ে সেগুলো রেকর্ড করে রাখতো। গাড়িতে যাওয়ার সময়, ঘুমানোর সময় সেগুলো শুনতো। কোচিংয়ের ভাইয়ারা শর্টকাট এই পদ্ধতি শিখিয়ে দিয়েছিল ওদের। সেখানে ইশিকা সব কথা রেকর্ড হয়। টুটুল সেটা শুনলেও ডিলিট করেনি। রেকর্ডিং শুনে সভাপতি সাহেব রাহিলার উদ্দেশ্যে বললেন, এ বয়সে গলার রগ খাড়া করে এমন মিথ্যা বলেন, লজ্জা লাগে না? রাহেলা ঘামছে রীতিমতো। ইশিকাও ফেসে গেছে এবার। পুরো পরিবার এই মুহূর্তে বাক্যহারা। এগিয়ে এসে তালুকদার সাহেবকে বলল, চাচা, কিছু বলেন এখন। আমি তো গুন্ডা। ইশিকা ভালো মেয়ে হয়ে আমার বউকে এত গালাগালি কেন দিল? আর এগুলি শুনে চুপ করে থাকবো কেন? এই পাড়ায় আপনার যেমন বাড়ি আছে তেমনি আমাদেরও বাড়ি আছে। সভাপতি সাহেব চৈতিকে বললেন, তুমি যে বললা হৃদয়ের বউ তোমার ওপর আক্রমণ করতে চাইছে আগে থেকে, কিন্তু সব জায়গায় তো গেছো তুমি। সে তো যাই নাই, তুমি গেছো কেন? তোমার স্বামীর সঙ্গে এত কাহিনী জেনেও খাতির আলাপ জমাইতে গেছো কিসের জন্য? চৈতি মাথা নিচু করে চোখের পানি মুছল। না না, কান্নাকাটি করবা না। শয়তান তুমি। এ তো পলিটিক্স কই শিখছো তোমার শাশুড়ির থেকে? রাহিলা হাসার চেষ্টা করে বলল, ভাই সাহেব এত দলকানা কবে হইলেন? ঘুরে ফিরে আমাদের দোষ দেখছেন। মানলাম কাল আমার বউয়ের দোষ, কিন্তু সে যে মহান তা তো না। তার দোষ আছে বলেই আমরা তারে রিজেক্ট করেছিলাম। সভাপতি সাহেব ধমকের সুরে বললেন, কি দোষ সেটা বলেন। মিন করছেন তো আপনারাই। ঝিলমিলের মা এতক্ষণ চুপ থাকলো, এবার প্রশ্ন করলেন, কি দোষ বলেন? আমরা তো জানি না আমাদের মেয়ের কি দোষ। রাহিলা বিশ্রী একটা হাসি দিয়ে বললেন, আপনি মা হয়ে না জানলে কেমনে হয়? আকাশের বিয়ের সময় আপনার মেয়ের বিয়ে হয়েছে আর আপনি কিছু জানেন না? ঝিলমিলের বাবা তেড়ে উঠে বললেন, মুখ সামলে কথা বলেন। সভাপতি আবারও থামালেন। ঝিলমিল শান্ত গলায় রাহিলাকে প্রশ্ন করল, আপনি জানেন আপনার ছেলে নিয়মিত একতা হাউজিংয়ে কেন যায়? এক হিন্দু মহিলার বাসায় তিনি যখন একা থাকে তখন গিয়ে কয়েক ঘন্টা সেখানে কি করে সে? টাওয়াল পেঁচিয়ে খালি গায়ে সোফায় বসে চা কফি খায়, সেটা জানেন তো? হৃদয় চকিতে ফিরে তাকালো ঝিলমিলের দিকে। ওর ঠোঁটে একটা আলগা হাসি। আকাশ স্তব্ধ চোখে তাকালো। অনেকগুলো চোখ আকাশের দিকে, রাহিলার দিকে আর ইশিকার দিকে। আসমা ঝিলমিলের কাঁধে হাত রাখলেন। সভাপতি সাহেব এবার বিস্মিত চোখে তাকালেন ঝিলমিলের দিকে। ঝিলমিল জানতো ঘুরে ফিরে শেষ পর্যন্ত ওর চরিত্র নিয়েই কথা উঠবে। যদিও এই ধরনের মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়নি। মিঠাপুকুর লেনে ওর বিয়ে নিয়ে অনেক সমালোচনা আছে। কিছু মানুষ বিয়েতে কবজি ডুবিয়ে খেয়ে গেলেও ওর নামে নিন্দা করে গেছে। তাকে কখনো প্রতিক্রিয়া দেখায়নি। খারাপ লেগেছে, নিজের জন্য খারাপ লাগেনি। ওদের কলেজের বাংলা ম্যাম একবার একটা কথা বলেছিল, তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন 10 জন মানুষ যদি তোমাকে দেখে
10 জনের ভাবনা হবে 10 রকম। কেউ দেখবে তুমি ক্লান্ত পরিশ্রম হয়ে কলেজ থেকে ফিরছো, কেউ দেখবে তোমার জুতোটা ময়লা, কেউ দেখবে চুলগুলো চকচকে কিনা, পোশাকটা কেমন। এগুলো আসলে তাদের মানসিক ভাবনা। তোমাকে 10 জন 10 রকম করে দেখবে তাদের অন্তর্চক্ষু দিয়ে। এখানে তুমি যেমনই হও তাদের চিন্তাভাবনা বদলাতে পারবে না। তবুও ঝিলমিলের খারাপ লেগেছে বাবা আর ভাইয়ের জন্য। আজও তৈরি হয়ে এসেছে। ঠিক যখনই ওকে এই বিষয়টা নিয়ে আক্রমণ করবে, সঙ্গে সঙ্গে ও প্রতিবাদ করবে। ক্লাবে ঢুকে ও একবারও তাকায়নি আকাশের দিকে। না, মানুষটার দিকে তাকানোর রুচি ওর ছিল না। ঝিলমিল ভেবেছিল ও আকাশের সব ট্রমা কাটিয়ে উঠেছে। কিন্তু না, ভালো ছেলে ভদ্র ছেলে শব্দগুলো শুনলে ওর চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে ওঠে অনিন্দিতার বাসার সেই দৃশ্যটি। ঝিলমিল আজ সবাইকে খেয়াল করেছে। চৈতি, আকাশ, ইশিকা, রাহিলা সবাইকে পর্যবেক্ষণ করেছে। আকাশ টুর শব্দ পর্যন্ত করেনি। বোধহয় তার মনে ভয় আছে, পরিস্থিতি যেন অন্যদিকে ঘুরে না যায়। কাল আসমা একবার ঝিলমিলকে বলেছিলেন, তুই ধাক্কা দিতে গেলি কেন? এটা বাড়াবাড়ি হচ্ছে না? কড়া গলায় বলে দিলেই তো হতো। তাও ধাক্কা জোরে হয়ে গেছে, ঝিলমিল রাস্তায় পড়ে গেছে। ঝিলমিল মায়ের দিকে তাকিয়েছিল। মা ভাবলেন মেয়ে বুঝি রেগে গেছে। কিন্তু ঝিলমিলের মাথায় একটা অন্য ব্যাপার ঘুরছিল। ওর এই বাড়াবাড়ি ব্যাপারটাকে রংচং মাখিয়ে যদি অপমান করতে আসে, তবে ও আকাশের ব্যাপারে মুখ খুলবে, আগ বাড়িয়ে কিছু বলতে যাবে না। ওনারা ঠিক তাই করেছেন এবং এবার ঝিলমিল সফলভাবে কাজটা করতে পেরেছে। ক্লাব ঘরে যেন স্তব্ধ হয়ে গেল ঝিলমিলের ওই কথা বলার পর। তালুকদার সাহেব তার মেজাজ হারিয়ে ঝিলমিলের উদ্দেশ্যে বললেন, একেবারে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। কার নামে কি বলিস তুই? হৃদয় তো আগেই ঝিলমিলের পাশে দাঁড়িয়েছিল, শক্ত করে হাতটা ধরল। ওর চোখে যেন আগুন জ্বলছে। ঝিলমিলের বাবা তেড়ে এলেন, সেই সঙ্গে হৃদয়ের বাবাও। একটা ধুন্তমান ঝগড়ার রূপ নিতে গিয়েও সেটা থামলো। সভাপতি সাহেব চিৎকার করে উঠলেন, থামেন সব, আপনারা মারামারি করবেন, আগে দেখতে দেন বিষয়টা। রাহেলা কথা বলতে পারছেন না আগে। আজ তার আসল রূপ বেরিয়ে এসেছে যেন। ইশিকা মায়ের কাঁধ ধরে সামলাচ্ছে, কিন্তু ওর দৃষ্টি ঝিলমিলের দিকে। সেই দৃষ্টিতে প্রচণ্ড রাগ পারলে আগুন জ্বালিয়ে দেয়। ঝিলমিলকে আসমা আর হৃদয় আগলে রেখেছে। এই মুহূর্তে ঘটে চলা নাটকের মূল চরিত্র আকাশ। সে আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার হাঁটু কাঁপছে ঠকঠক করে। যে কজন মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে। তবে এখানে কেউ কেউ আছে যারা বিষয়টি সম্পর্কে অবগত। হৃদয়ের 2 সাগরেদ রাজু আর শাকিল। সাগর নামে একটা ছেলে আছে। সে নিজের চোখে দেখেছে আকাশকে একতা হাউসিংয়ের ওই বিল্ডিংয়ে ঢুকতে, কিন্তু তখন অন্য কিছু ভাববার সুযোগ পায়নি। রাজু আর শাকিলকে ঘটনাটা জানিয়েছে হৃদয়। ওদের মাধ্যমে সেটা আরও পাঁচক্যান হয়েছে। আনাস ভাইয়ের দোকানের সামনে থেকে আকাশকে যেতে দেখলেই ওরা হাসাহাসি করতো। আকার ইঙ্গিতে বলতো, ভাই এনার্জি নিতে যাইতেছে, ঘরে এনার্জি পায় না ঠিকঠাক। কিন্তু আকাশ হঠাৎ করে একতা হাউসিংয়ে যাওয়া কমিয়ে দিল। না হলে কিছু লোক তককে তককে ছিল ওকে হাতে নাতে ধরার। চৈতির সঙ্গে দাম্পত্য কলহ শুরু হওয়ার পর থেকে আকাশের বাড়তি সতর্কতা ওদের পরিকল্পনা মাঠে মারা গেল। 4 কাপে চিনি গুলতে থাকা আনাস ভাইয়ের কান সবসময় সজাগ থাকে। তিনি এই পাড়ারই মানুষ। যখন বিষয়টা কানে এসেছে তখন থেকে তার মাথা গরম ছিল। ছি, এমন একটা ঘটনা। তার দোকানে আকাশ চা খেতে আসে না সচরাচর। ভদ্র মানুষ ভদ্র দোকানে চা না খেলে বাসায় গিয়ে চা খায়, কিন্তু এই দোকানে আসে না। সেদিন চায়ের দোকানে যখন ঢুকলো তখন আকাশ অন্যমনস্ক ছিল। যদি আনাস ভাইয়ের মুখ দেখতো তাহলে বুঝতে পারতো যে উনি অনিচ্ছায় চা বানাচ্ছিল ওর জন্য। আনাস ভাই সেদিন চা দেওয়ার সময় আকাশের মুখের অভিব্যক্তি দেখতে চাচ্ছিলেন, তাই ওই প্রশ্নটা করেছিলেন। আকাশ গুছিয়ে মিথ্যা বলতে পারে না। যারা সবসময় মিথ্যা কথা বলে তারা যেন পরিস্থিতি কনফিডেন্টলি সামাল দিতে পারে। ঝিলমিলের এত বড় অভিযোগে আকাশ হতবুদ্ধি হয়ে গেল। এরকম একটা ভয় ও পাচ্ছিল না তেমন নয়, কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার ব্যাপারটাও সামালতে পারেনি। সভাপতি সাহেব আকাশকে জিজ্ঞেস করলেন, তোমার নামে এত বড় অভিযোগ আসছে, এর কারণ কি? রাহেলা চিৎকার করে বললেন, আপনি আর কত দলকানা হইবেন? আমার ছেলের সাথে এসব যায়? একজন হঠাৎ বললেন, চাচা, ঘটনা সত্য মিথ্যা যাই হোক, উনি প্রায়ই ওই দিকে যায়। কি কারণে যায় সেটা বলুক। আকাশ সমানে ঘামছে। এতগুলো চোখ ওর দিকে, সেই সঙ্গে আরও একটি দৃষ্টি ওর দিকে আছে, সেটা চৈতির। চৈতি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ঝিলমিলকে সরিয়ে নিয়ে হৃদয় বাসায় আসলো। সঙ্গে জাহানারা, আসমাও আছেন। সন্ধ্যায় আবারও ক্লাব ঘরে মিটিং আছে। আজ একই দিনে 2 বার মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জাহানারা বিশ্বাস করতে পারছেন না। তিনি আসমাকে জিজ্ঞেস করলেন, ঘটনা কি সত্য? আসমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়ে বলেছে আপা। ও কি মিথ্যা বলার কথা? হৃদয়ও তো মনে হয় জানে, আমরা তো কিছু জানি না। কেমনে সম্ভব? এত ভালো ছেলে, পড়ালেখায় এত ভালো, ভালো বংশের ছেলে হয়ে কেমনে সম্ভব? হৃদয় ঘরে এসে ঝিলমিলকে শক্ত করে জড়িয়ে ধরল।
কোনো কথা বলল না। সভাপতি সাহেব ঝিলমিলকে প্রশ্ন করেছিলেন। তুমি যা বলছো তার প্রমাণ আছে? ঝিলমিল জবাবে বলেছিল, প্রমাণ যা আছে সেটা যদি সবার সামনে আনি তবে আপনাদের ঈমান নষ্ট হবে। এক মুরব্বী গোছের চাচা বলেছিলেন। হয় হোক, তবুও সবটা সামনে আসুক। ঝিলমিলের হার্টবিট দ্রুত গতিতে চলছে। হৃদয় ওর মাথায় সমানে হাত বুলিয়ে বলছে, ভয় পেও না, আমি আছি তো। রাহিলা উত্তেজিত হয়ে আছে। তালুকদার সাহেবও খুব উত্তেজিত। পাড়ায় এখনো দুটো দল, একদল তালুকদার সাহেবের পক্ষে, অন্য দল কারোর পক্ষে না। তারা বিষয়টা সত্যতা সম্পর্কে জানতে চান। আকাশ এখনো নীরব। রাহিলা ভাবছেন অভিমানে ছেড়ে স্তব্ধ হয়ে গেছে। চৈতি এই প্রথম নিশ্চুপ হয়ে আছে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ভাসমান। ইশিকা ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে জানে না। ওর মনে হচ্ছে ভাইয়ের চুপ থাকায় ওদের বিপদের কারণ হবে। দুপুরের দিকে পুলিশ অফিসার আশরাফুল এলেন। সভাপতি সাহেব তাকে ডেকেছেন। এত বড় একটা ঝামেলায় মারামারি হওয়ার সম্ভাবনা প্রবল। আশরাফুল এসে তালুকদার সাহেবদের সাথে কথা বললেন। তালুকদার সাহেব জানালেন, সন্ধ্যার মধ্যে যদি কিছু প্রমাণ করতে না পারে তবে তিনি মানহানির মামলা করবে হৃদয় ও ঝিলমিলের পরিবারের নামে। সবাইকে জেলের ভাত খাওয়াবে। আশরাফুল জানালেন যে তিনি বিষয়টা দেখবেন। তিনি নিজে একদা হাউজিংয়ে গিয়ে খোঁজ দেবেন। আকাশ এখন বসে আছে গেস্ট রুমে, দরজা বন্ধ করে। অনিন্দিতাকে আনব্লক করে সমানে কল করে যাচ্ছে। অনিন্দিতা কল রিসিভ করছে না। চৈতি আকাশকে গেস্ট রুমে থাকতে দেখে রাহিলাকে প্রশ্ন করলো, আপনার ছেলে দরজা বন্ধ করে কি করছে? আম্মু বিষয়টা ভালো লাগছে না। রাহিলা অন্য কিছু ভাবলেন। ছেলে অপমানে লজ্জিত হয়ে ভুল করে কিছু বসবে না তো। তিনি অস্থির হয়ে দরজা ধাক্কা দিতে লাগলেন। বাসায় তারা ছাড়া অন্যান্য ভাড়াটিয়া এসে জড়ো হয়েছে। সকলের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। পরপর দরজায় ধাক্কা পেয়ে আকাশ দরজা খুলে চিৎকার করে বলল, আমাকে একটু একা থাকতে দাও। চৈতি নরম গলায় বলল, আমি থাকি। আকাশ কঠিন গলায় বলল, না, কেউ আমাকে জোর করবে না। রাহিলা অস্থির হলেন। কোমল স্বরে বললেন, বাবু আমরা আসি তো, মিথ্যা অভিযোগ দিয়ে পার পেয়ে যাবে। ছাড়বো না কাউকে। দেখো তোমার আব্বু এবার কি করে। মারা থ্রেট দেওয়া অনেক হয়েছে, এবার পুলিশ দেখবে। আকাশ হঠাৎই দরজা বন্ধ করে দিল। ও কাঁপছে ধরধর করে। রাহিলা অস্থির হলেন। কোমল স্বরে বললেন, আকাশ হঠাৎই দরজা বন্ধ করে দিল। ও কাঁপছে থরথর করে। দু হাতে আঁকড়ে ধরল চুলগুলো। জোরে সোরে চিৎকার করতে লাগলো। পাগলের মতো কল করতে লাগলো অনিন্দিতাকে। মিঠা কাপড় টেনে সকলের সব কাজ বন্ধ। কখন সন্ধ্যা হবে, কখন এই ঘটনার সবটা জানা যাবে, এই নিয়ে অস্থিরতার শেষ নেই। কারুর ঘরে রান্না হচ্ছে, কেউ কেউ ভুলে গেছে খাবার কথা। জটলা বেঁধে আলোচনা করছে। এখন দুই ধরনের গল্প হচ্ছে। একদল যারা ঘটনাতে বিশ্বাস করেছে তারা ভাবছে আকাশের কুৎসিত সম্পর্কের কথা ঝিলমিল জেনে যাওয়ায় বিয়েটা ভেঙেছে। ঝিলমিলকে পাড়া ছাড়ার জন্য বোধহয় প্রেশারও দেওয়া হয়েছে, তাই ও হৃদয়ের বিয়ের প্রস্তাব মেনে নিয়েছে। হতে পারে ওকে চাপের উপর রেখেছিল বলে ও হৃদয়কে বিয়ে করতে বাধ্য হয়েছে। হৃদয়দের পাওয়ারও তো কম নয়। হৃদয়ের সঙ্গে বিয়ে হলে তালুকদাররা আর কিছু করতে সাহস পাবে না। দ্বিতীয় দল ভাবছে ঝিলমিল শান্ত স্বভাবের হলেও শয়তান। আকাশের ওপর প্রতিশোধ নিতেই হৃদয়কে বিয়ে করছে, তাও শান্তি পায়নি। এখন উল্টো হেনস্থা করতে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এসব ভাবনার চিন্তার পরেও সবার অপেক্ষা সন্ধ্যের জন্য। ঝিলমিলকে অনেকে অনেক প্রশ্ন করেছে, ও কাউকেই জবাব দিচ্ছে না। জাহানারা ধমকের সুরে কয়েকজনকে বললেন, যা ফয়সলা হবার সন্ধ্যার পর হবে, এখন বইরে কিছু জিজ্ঞেস করো না। আনাস ভাইয়ের চায়ের দোকানে এখন রমরমা। কাপের পর কাপ চা নিচ্ছে। আজকের আলোচনার বিষয়বস্তু আকাশ। আনাস ভাই বিজ্ঞের মতো একটা কথা বললেন। তিনি বললেন, আরে সভাপতি চাচা জিগাইল না কেন? সে যে ওই দিকে যে মাঝে মধ্যেই যায়, কোন কাজে যায়? সকলে একমত হলেন। একজন মতব্বরি করে ছুটে গেলেন তালুকদার সাহেবের বাসায়। তাকে গিয়ে কথাটা বললেন। তালুকদার সাহেব ছেলের বিপক্ষে কিছু শুনতে নারাজ। যৌতুক কিছু কেউ বললেও তিনি রেখে গালাগাল করছেন। বিকালে 4টার দিকে পুলিশ অফিসার আশরাফুল কল করে তালুকদার সাহেবকে বললেন, আপনার ছেলে বাসায় আছে? হ্যাঁ, কেন কিছু জানার দরকার? আপনি ফোনটা স্পিকারে দিয়ে জিজ্ঞেস করুন তো উনি একতা হাউজিং এ কার বাসায় যেতেন। তালুকদার সাহেব মৃগ গর্জন স্বরে বললেন, মানে? তালুকদার সাহেব আস্তে কথা বলেন। হাউজিং এর সিসিটিভি ফুটেজ সিকিউরিটি ম্যান কনফার্ম করেছে যে সে এখানে অনেক দিন যাবত আসা যাওয়া করে। সকাল বিকাল দুপুর সন্ধ্যা বিভিন্ন সময় কোন বিল্ডিং এ কোন ফ্লোরে যাইতো সেগুলো জানতেও আমার বেশি সময় লাগবে না। আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। তালুকদার সাহেব হতভম্ব হয়ে গেলেন। রাহেরা প্রশ্ন করে যাচ্ছেন, তিনি শুনছেন না। শ্রবণ শক্তি দুর্বল হওয়ার কারণে তিনি কলে কথা বলার সময় স্পিকার মোডে কথা বলেন।
আজও ব্যতিক্রম ছিল না। ড্রয়িং রুমে বসা সকলে কথাটা শুনে স্তব্ধ হলো। আপনি অনন্দিতা সাহা? জি। আকাশ আপনার ছেলের টিচার ছিল? অনিন্দিতা একবার পিছনে দাঁড়ানো অপূর্বর দিকে তাকালো। অপূর্বর হাতে ব্যান্ডেজ। সেই যে রেগে শিরা কেটেছিল সেখানে ইনফেকশন হয়ে হাতের অবস্থা খারাপ হয়েছে। অনিন্দিতাকে কেউ কখনো কন্ট্রোল করতে পারেনি। নিজের জীবনে যা ওর ভালো মনে হয়েছে তাই করেছে। ভালোবেসে মিষ্টি কথা বলে অনেক কিছু হাসিল করলেও ছেলেকে পারছে না। অপূর্ব স্কুলের প্রি টেস্ট পরীক্ষা দেয়নি। ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধগুলো ফেলে দিয়ে হাতের রোগটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে ডাক্তার ওকে ইন্ডিয়া নিয়ে যেতে বলেছে। বেশি দেরি হলে হাতটা কাটা লাগতেও পারে। এই খবরটা শুনে অনিন্দিতার চারপাশটা দুলে উঠছিল। সেই সঙ্গে স্বামীর হঠাৎ অন্য রূপ। ছেলের কিছু হলে ওকে গলা টিপে মেরে ফেলবে এমন হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অনিন্দিতা সপ্তাহখানেক আগে ইন্ডিয়া থেকে ফিরল। আত্মীয় স্বজনেরও কথাবার্তা গায়ে না লাগলেও এখন তাদের অভিযোগে জর্জরিত হয়ে রীতিমতো ক্লান্ত। একটা প্রশ্নের জবাবে এতক্ষণ কি ভাবছেন? জি ভালো ছিল। কত বছর ধরে পড়িয়েছে? ঠিক মনে নেই। অপূর্ব জবাব দিল। 2 বছর। আশরাফুল অপূর্বকে জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি হয়েছে? অপূর্ব স্পষ্ট গলায় বলল। কাজ দিয়ে কেটেছি। অনিন্দিতা চোখ বন্ধ করে ফেলল। আশরাফুল মাকে এক নজরে দেখে ছেলেকে প্রশ্ন করল, কেন বাবা? সেটা মা বলতে পারবে। আমি অনেক রিকোয়েস্ট করেছি, উনি আমার মাথা শুয়েও কথা রাখেননি। বাবা, আকাশ তালুকদার তোমার টিচার ছিলেন? ওই শুয়োরের বাচ্চার জন্য সব হয়েছে। অনিন্দিতা চাপা গলায় বলল। অপূর্ব চুপ করো। আমি চুপ করব না। আজও শুয়োরটা তোমাকে কল করেছে, 50-এর উপরে মিস কল। তুমি নাকি ব্লক করেছ। আমি মরে গেলে তোমার শান্তি হবে। আমি স্কুলে একাডেমিতে কারোর সাথে মিশতে পারি না, সবাই বলে তুমি একটা। অপূর্ব থেমে গেল। আশরাফুল অপূর্বকে বললেন, বাবা তুমি বসো। অপূর্ব বসলো না। অনিন্দিতা চোখের পানি মুছে বলল, আপনি কি জানতে চান? যা জানতে চেয়েছিলাম জানা হয়ে গেছে ম্যাডাম। এখন শুধু একটা ব্যাপার কনফার্ম করো, আপনাদের সম্পর্ক কি এখনো চলছে? অনিন্দিতা ছেলের দিকে তাকিয়ে বলল, না, কয়েক মাস আগে শেষ হয়েছে। অপূর্ব সঙ্গে সঙ্গে বলল, মিথ্যে কথা। আশরাফুল আবারও জিজ্ঞেস করলেন, ম্যাডাম আপনি কি জানেন যে উনি বিয়ে করেছে? হ্যাঁ। উনি বিয়ে করেছে, আপনিও ফুটফুটে দুটো বাচ্চার মা, তবুও আপনারা দুজনেই অসুস্থ। অনিন্দিতা মাথা নিচু করে ফেলল। আশরাফুল আবারও বললেন, উনি আজ আপনাকে কল করেছে, কেন জানেন? অনিন্দিতা জিজ্ঞাসা চোখে তাকালো। ওর ফোনটা অপূর্বর কাছে। অনিন্দিতা চাইলেও কলটা রিসিভ করতে পারেনি। তবে পুলিশ দেখে বুঝলো আকাশ বিপদে পড়ে ওকে মনে করেছে। কি স্বার্থপর! এতদিন অনিন্দিতার খোঁজ নেবার প্রয়োজনও মনে করেনি, এখন নিজে বিপদে পড়ে কল করছে। অথচ এই কয় মাসে অনিন্দিতার ওকে কত দরকার ছিল। অনিন্দিতা নিজেকে সামলে দৃঢ় গলায় বলল, এখন কি করতে হবে? আশরাফুল অপূর্বকে ইশারায় ডেকে ওর হাত থেকে ফোন নিয়ে বলল, কল করুন, কথা বলেন, আর হ্যাঁ স্পিকারে দিন। চৈতি হাঁপুস নইলে কাঁদছে। ফোনের ওপাশে ওর মা ব্যাকুল হয়ে জানতে চাইছে। চৈতি কিছু বলতে পারছে না। তালুকদার সাহেব নিজেও সোফায় এমনভাবে এলিয়ে শুয়ে আছেন যেন উঠে চলাফেরার শক্তি নেই। আকাশ কিছুক্ষণ আগে মাকে ডেকে সব স্বীকার করেছে। মায়ের হাতে ধরে অনুরোধ করেছে যেন ওকে বাঁচায়, যে কোনো উপায়ে যেন দেশের বাইরে পাঠিয়ে দেয়। আজ আর আকাশ চৈতিকে ভয় পায়নি, ভয় পেয়েছে দুর্বল স্বভাবের ঝিলিমিলকে, যে কখনো ওর কিছু করতে পারবে না ভেবে আনন্দে বুক ফুলিয়ে মিঠাপুকুর লেনে ঘুরে বেরিয়েছে। আকাশের অবচেতন মনে ঝিলমিলের জন্য ছিল অবজ্ঞা। ও ভেবেছিল ঝিলমিল কখনো ওর ক্ষতি করবে না। আর হৃদয় যেহেতু এতদিনও কিছু করেনি, এখন আর কিছু করে ঝিলমিলের সম্মান ও খোয়াবে না। কি বোকা ভাবনা চিন্তা! এটুকু বুদ্ধি খাটিয়ে ওর তো আগেই সবকিছু ম্যানেজ করা দরকার ছিল, যেন আজকের এই পরিস্থিতিতে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে। আকাশের চরম ভুল ছিল অনিন্দিতার উপর অন্ধবিশ্বাস করা। অনিন্দিতা সবসময় বলেছে আর সবকিছু এমনভাবে ব্যবস্থা করা যে কাউকে কিছু প্রমাণ করতে পারবে না। এখন আকাশ অন্ধ থেকে ভুল করে নিজের পায়ে কুড়ুল মেরেছে। অবশ্য অন্ধ থাকলে এমনিতেও কিছু চোখে পড়ার কথা নয়। পুলিশ অফিসার আশরাফুল সভাপতি সাহেবকে কল করে জানালেন। তিনি বললেন, ঘটনা সত্যি খান সাহেব, এমন বিশ্রী জিনিস আল্লাহ মহিলার বড় ছেলেটার সামনেও দেবেন, একদম দিবে, ভাবতে পারেন? কি শুনলেনই তো এসব। আস্তাগফিরুল্লাহ, হিন্দু মহিলার সাথে নাউজুবিল্লাহ। হিন্দু মহিলা, তাও বয়সে বড়, চিন্তা করতে পারেন? আপনি মিটিং ক্যান্সেল করেন, হারামজাদা আর ওর বাপ তো মানুষের হাতে মারা খেয়ে মরবে। সভাপতি কল ছেড়ে হৃদয়কে জানালেন যে ঝিলিমিলির আসার দরকার নেই, তুমি আসো, ওর কাছে কাউরে রেখে আসো। আর চিন্তা নেই, আজকে যারা ওরে অপমান করেছে তারা ওর পা ধরে মাপ চাইবে, সেই ব্যবস্থা হবে। এই পাড়ায় সবার জন্য নিয়ম এক, বিরাট বাড়ির মালিক হওয়ায় তারা মাথা কিনে নেয়নি। সভাপতি আকাশদের বাসায় গেল, তার সঙ্গে কয়েকজন মুরব্বী গোছের মানুষজন।
হৃদয়ের বাবাও আছেন সঙ্গে। সভাপতি আগে চৈতির খোঁজ করলেন। তিনি চৈতিকে নরম গলায় বললেন, তুমি আমার ঘরে চলো মা, এখানে নিরাপদ না তুমি। তোমার আব্বা মায়ের কল দিছিলা? চৈতি জবাব দিল না। প্রফেসর সাহেবের বউ এসে ওর হাত ধরলেন। কিসের জন্য কাঁদতেছ? এমন স্বামীর জন্য নাকি পোড়া কপালের জন্য? আসো তুমি। সভাপতি সাহেব এবার রাহিলাকে বললেন, আমাকে তো দল কানা টানা কত কিছু বললেন, আর এখন আপনি ঝিলমিলের কাছে আগে মাপ চাইবেন। ফাজিল মহিলা আরেক মেয়ের চরিত্র নিয়ে কথা বলেন, নিজের ছেলে চরিত্রকে কি বলবেন? রাহিলা স্থির হয়ে আছেন। পাশেই ইসিকা কাঁদছে। আকাশ অবনত মুখে বসে আছে সেই একইভাবে। বাইরে হইচই শোনা যাচ্ছে। পাড়ার ছেলেপেলেরা আকাশকে মারতে মুখিয়ে আছে। সভাপতি সাহেব গেট লাগিয়ে দিয়েছিলেন। সেই গেটে একের পর এক ধাক্কা দিয়ে চলছে লোকজন। একজন মুরব্বী জানালেন যে তালুকদার সাহেব যেন মসজিদে না যান। 2 বছর আগে রহমানের ছেলে এক বিবাহিত মহিলাকে বাচ্চা সমেত বিয়ে করার কারণে রহমানকে মসজিদে অপমান করেছিলেন। রহমানের সঙ্গে একই জামাতে নামাজ পড়বেন না বলে কাহিনী করেছিলেন। আজ তার সঙ্গেও এমন হওয়া চাই। ঝিলমিল দাঁড়িয়ে আছে বারান্দায়। সুন্দর মিঠা বাতাস ছুঁয়ে দিল ওর শরীরে। পাড়ার হইচই কানে আসছে। ঝিলমিল আজ কিছু ভাবছে না, কিছু নিয়ে টেনশনও করছে না। একদম নিশ্চিন্ত হয়ে আছে। ভবিষ্যতে কখনো আজকের দিনটা নিয়ে ভাবতে চায় না। আজ ও ঠিক করেছে নাকি ভুল করেছে সেসব নিয়েও ভাববে না। আসমা এসে দাঁড়ালেন। তার চোখ ভেজা। তিনি বললেন, তুই নিশ্চিত থাক মা, তোর আর কিছু প্রমাণের দরকার নেই। ঝিলমিল মৃদু হেসে বলল, আমার কাছে কোনো প্রমাণ নেইও মা। আসমা অবাক চোখে শক্ত দৃঢ় চরিত্রের মেয়েকে দেখলেন। 1 বছর আগেও তার মেয়েটা তুলতুলে নরম ছিল। ঝিলমিল মায়ের দিকে তাকিয়ে হেসে বলল, আমার তো হৃদয় আছে মা, তাই এত সাহস পেলাম আমি।